নমস্কার, রেপসোর্স বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস মুখার্জি এবং অবশ্যই আমার সঙ্গে জয়েন করেছে তুষাদি। আজকে আমরা কেন এসেছি? আজকে আমরা এসেছি ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট নিয়ে কথা বলতে। অনেক সময় বেঁচে গেছে তাই না, আমরা ভেবেছি যে আপনাদের সঙ্গে এখন মাঝে মধ্যে একটু আসবো, ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট নিয়ে একটু কথা বলবো, কারণ অবশ্যই 2026 T20 ওয়ার্ল্ড কাপ ইয়ার, সামনে একটা ওয়ার্ল্ড কাপ আসছে এবং যেমনটা আমরা সবাই জানি যে 2025-এ প্রথমবারের জন্য ওডিআই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ান ওমেন্স টিম জিতেছিল এবং তারা এবার চাইবে যে 2026-এ T20 ওয়ার্ল্ড কাপের প্রথমবারের জন্য সেটাও ঘরে তুলতে। বাট সেটার জন্য যে প্রিপারেশন, তার জন্য তারা এখন আছে সাউথ আফ্রিকাতে। 2টো ম্যাচ অলরেডি হয়ে গেছে, 3 নম্বর ম্যাচ আজকেই রাত্রি 9:30টায়। তো সেখান থেকে দাঁড়িয়ে শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি তৃষাদি। প্রথম 2টো ম্যাচ, দুটোতেই পরাজয় হয়েছে টিমের। এবং যেমনটা শুরুর আগে আমাদের মনে হয়েছিল, মানে সাউথ আফ্রিকার টিম দেখে, স্পেশালি বোলিং ইউনিট এবং আমাদের টিম দেখে, যে হয়তো আমাদের কোথাও গিয়ে কিছুটা হলেও ইজি হতে পারে, স্পেশালি ব্যাটিং ইউনিটের দিক থেকে। কিন্তু প্রথম 2টো ম্যাচে তো আমরা সেটা একদমই পাইনি। মানে ভালো স্টার্ট হয়েছে, কিন্তু কোথাও গিয়ে মিডল ওভার্স কিংবা শেষের দিকে গিয়ে আমরা সেই খেইটা হারিয়ে ফেলেছি। বোলিং নিয়ে আমরা আলোচনা করবো, আর ফিল্ডিং তো সেটা তো বরাবর আমাদের আলোচনা করতেই হয়। ওটা নিয়ে যত কম আলোচনা করা যায় ততটা মনে হয় বেটার হবে। ঠিক, কিন্তু আমরা একটা একটা করে শুরু করি। তো প্রথমেই ব্যাটিং। তুই সেটি প্রথম 2টো ম্যাচেই শেফালি ভার্মা টুকটাক স্টার্ট পেয়েছে এবং 100তম ম্যাচ খেললো। সেকেন্ড ম্যাচে একটা ভালো নক ছিল, 50 করেছিল, কিন্তু সেটাকে কন্টিনিউ করাটা জায়গা ছিল, সেটা তিনি করেননি। ঠিক আছে, কিন্তু স্মৃতি মান্দানা 2টো ম্যাচে কিন্তু ফেলিয়ার, স্টার্টও পাননি। জেইমা রদ্রিগেজ অ্যাট নাম্বার 3 এগেন, হয়তো বাজে শর্ট সিলেকশন, সেটা তুমি আরও ভালোভাবে বলতে পারবে, বাট স্টার রান নেই। এবং যেটা প্রবলেম হয়েছে, অনেক বড় বড় নাম থাকা সত্ত্বেও, সেটা দীপ্তি শর্মা বলো, হরমনপ্রীত কৌর এবং বাকি অলরাউন্ডার যাদেরকে ট্রাই করা হয়েছে, ওই যেটা আমি বললাম যে মিডল ওভার্স কিংবা শেষের দিকে এটা খেয়ে হারিয়ে ফেলা। তো ওভারঅল ব্যাটিংয়ের কী সমস্যা হচ্ছে বলে তোমার মনে হয়? আমার মনে হয় পিচ রিডিং এর সমস্যা হচ্ছে, ব্যাটিং এর সেখানে সমস্যাটা শুরু হয়েছে। কোথাও না কোথাও সাউথ আফ্রিকাতে যে পেসটা এক্সপেক্ট করেছিল ইন্ডিয়ান ব্যাটার্সরা, ডারবান পিচে কিন্তু আমরা দেখেছি বলটা না একটু থমকে আসছে। সেইখানে আমার মনে হয় ইন্ডিয়ান ব্যাটার্সরা শটটা একটু তাড়াতাড়ি খেলে ফেলছে। ইনফ্যাক্ট আমি বলবো লরা উলওয়ার্টের ক্ষেত্রেও যদি দেখো, দুবার যে 2টো শটে আউট হয়েছে, দুটোই কিন্তু আগে মেরে দিয়েছিল। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইট ইজ মোর প্রবলেম যে পিচটা পড়াটা ঠিক হয়নি। সেখানে শাফালি, দেখো এক্সপেক্টেড যে শাফালি ওরকম ইনিংসই খেলবে, কারণ তুমি শাফালি বা রিচাকে এক্স্যাক্টলি বলতে পারো না যে কনসিস্টেন্টলি 50, অ্যাঙ্কারের চেয়েও তুমি ওদের প্লেয়িং স্টাইলে রোজ 50 তো এক্সপেক্ট করতে পারো না। ইভেন দো শাফালি, আই জেনুইনলি বিলিভ যে 25-এর অ্যাভারেজে তুমি ওপেনার হতে পারো না। ইট হ্যাজ টু বি মিনিমাম 35, কারণ তুমি পাওয়ার প্লে পাচ্ছ, তুমি 20টা ওভার পাচ্ছ এবং 100টা ম্যাচ, মানে মোর দেন ইনাফ এক্সপিরিয়েন্স। 100টা ম্যাচ কটা প্লেয়ার খেলে গিয়ে T20 আর শুধু 100টা ম্যাচ বলো না, বলো 22 বছর বয়সে 1 নম্বর ম্যাচ খেলেছে। এক্স্যাক্টলি, মানে এখন আপাতত হরমনপ্রীত কৌর সদ্য মিতালিকে বিট করে হাইয়েস্ট নাম্বার অফ ম্যাচেস খেলেছে, রাইট, উইমেন্স ক্রিকেটে। শাফালি যদি তার মেনটেন করতে পারে খেলা, কনসিস্টেন্ট করতে পারে খেলা, তাহলে ইজিলি বিট করে যাবে। মানে 22 বছর বয়স, মানে কমসে কম 10 থেকে, মানে আই উড অ্যাকচুয়ালি গো অ্যান্ড সে 12 থেকে 14 বছর সে খেলবে, আর ফিটনেস থাকলে এবং ফর্ম থাকলে, রাইট। আর যদি হরমনপ্রীত কৌরের হিসেবেও দেখেন যে হরমনপ্রীত কৌর এখন 39, শি স্টিল প্লেইং। তো তুমি ফিটনেস রাখতে পারলে, যদি 39 বছর অবধি খেলে, তাহলে তো প্রায় 18 বছর মতো বাকি আছে খেলতে। শুরুই হয়নি এখনো খেলা। তো সেই ক্ষেত্রে মানে তার থেকে এক্সপেক্টেড যে রান করবে, কিন্তু যেটা স্মৃতি মান্দানা বলো, জেমিমা রড্রিগেজ বলো, প্রবলেমটা হচ্ছে সেই একই জায়গায় আউট হয়ে যাচ্ছে সবাই। স্পিন আর লেফট আর্ম স্পিন, মানে ক্লোই ট্রাইনের কাছে আউট হয়ে যাবে। আর তুমি সেকুকুনে 3টে উইকেট, এইরকম নাম নিলে এবার শো থেকে উঠে রেডি যাবো আমি। তুমি সেকুকুনে, এটা আমার মনে আছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ ম্যাচ ওয়াইজ্যাকে, হঠাৎ করে তুমি সেকুকুনেকে টিমে সিলেক্ট করা হয়, কার বদলে আমার, হ্যাঁ আমরা দুজনে বললাম বাহ, সাউথ আফ্রিকা যখন খেলাটা জিততেই চায় না, কোনো প্রবলেমই নেই, সেকুকুনে কি অসাধারণ বল করে দিল। আই থিঙ্ক দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স যেটা হয়েছে ইন্ডিয়ান বোলার এবং সাউথ আফ্রিকান বোলারদের মধ্যে, যে ইন্ডিয়ান বোলার্সরা অনেক বেশি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, whereas সাউথ আফ্রিকান বোলার্স আর অ্যাওয়্যার যে আমাদের এটা স্ট্রেংথ, এটা উইকনেস। সুতরাং সেকুকুনের স্পেসিফিক্যালি যদি দেখো যে প্রচুর স্ট্রেংথ নেই, একটাই বিশাল স্ট্রেংথ, স্লো উইকেট, স্লো বল, উইকেট টু উইকেট, তাহলে ক্রস চালাতে গিয়ে আউট হবে, অ্যান্ড দ্যাট ইজ অল শি ইজ ডুইং, অ্যান্ড উই আর প্লেইং ইন টু হার হ্যান্ডস।
অ্যান্ড নট ওয়ান ম্যাচ, 2 ম্যাচেস ইন আ রো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা নিয়ে ইন্ডিয়ান ব্যাটার্সরা যথেষ্ট ভাবা উচিত। সামওয়ান লাইক স্মৃতি মান্দানা, ইউ ওয়ান্ট হার টু বি ইনফর্মড, এবং স্মৃতি বলো, হরমান বলো, এভরিবডি হ্যাড গুড WPL. ইনফ্যাক্ট দ্য ওয়ান woman I would say who had a very average WPL was Shafali. ঠিক। সেই এসে রান করছে, বাকিরা WPL এ খেলে এখন রেস্ট নিচ্ছে, আবার নেক্সট সিরিজে রান করবে, কারণ ম্যাচ কিন্তু ঘনিয়ে এসছে। আর মাত্র এখানে 3টে ম্যাচ, 6 ইংল্যান্ডে 3টে ম্যাচের সিরিজ, তারপরে ওয়ার্ল্ড কাপ। এবং আমার মনে আছে যখন সিরিজ প্রিভিউটা আমি লিখেছিলাম যে ইন্ডিয়া 13টা জিতেছে এবং সাউথ আফ্রিকা 6টা মাত্র জিতেছে। সাউথ আফ্রিকা কি পারবে একটুও তাদের ট্যালি এগিয়ে আনতে? সাউথ আফ্রিকা যে এত তাড়াতাড়ি দৌড়াবে এইটা বোঝাটা একটু মুশকিল হয়ে গেছিল। একদমই তাই। বাট তুমি যেটা বোলিং নিয়ে বললে, যে অবশ্যই ব্যাটিং নিয়ে তো আলোচনা হলে, বাট বোলিং নিয়ে দেখতে গেলে আই থিঙ্ক শ্রেয়াঙ্কা পাটিল এখন অব্দি, তুমি মাইকে হাত দিয়ে কথা বললে তো আর কোনো আওয়াজ যাবে না। হ্যাঁ, না বললাম শ্রেয়াঙ্কা পাটিল আই থিঙ্ক ভালো বল করেছে দুটো ম্যাচেই, পিচের সাপেক্ষে পেস ভ্যারিয়েশন এভরিথিং ওয়ার্ক করেছে। আর হ্যাঁ, অরুন্ধতী রেড্ডি আমরা উইকেটলেস গেছেন, স্পেশালি সেকেন্ড ম্যাচটার কথা আমি বলছি, বাট ওভারঅল ভালো ছিল। বাট বাকি বোলার স্পেশালি ক্রান্তিকর, রেণুকা সিং ঠাকুর প্রথম ম্যাচে, এবং বাকি যে অপশানস যারা আছে, কাশবি গৌতমকে একটা সুযোগ দেওয়া হয় প্রথম ম্যাচে, তাকে কন্টিনিউ করা হয় না পরের ম্যাচে, বাট ওভারঅল তাদের বোলিং নিয়ে কোথাও কি একটা প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে। প্রচন্ডই লেগ সাইডে বল করছে, আর প্রশ্নচিহ্ন তো এক্সট্রা হ্যাঁ। মানে আমি তো প্রথম ম্যাচে যেটা বলছিলাম তোমাকে, ইংলিশে এই কথাটাই বলছিলাম আমি, যে ওরা বোধহয় ক্ষণিকের জন্য ভুলেই গেছিল যে রিচা ঘোষ আমাদের টিমের কিপার, ওদের টিমের ব্যাটার না। রিচা ঘোষের পায়ে কেন বল করছে ভগবান জানে। রিচা ঘোষ বেচারা এখান থেকে ওখান লাফিয়ে বল ধরছে। আগের দিনও সেম কেস হয়েছে। আমার কোথাও না কোথাও মনে হয় স্টাম্পে কি বল করতে গিয়ে বলটা ভেতরে আনতে গিয়ে অতিরিক্ত পায়ের দিকে হয়ে যাচ্ছে। সো ওই প্ল্যান বিটা শিফট করেনি। প্ল্যান এ ছিল তাদের রুম না দিয়ে পায়ের দিকে বল করা, সেটা আর প্ল্যান এতে যায়নি। আর অ্যাজ ফার অ্যাজ দেখো, অরুন্ধতী আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে যাবে, আর যাওয়া উচিত। কাশবি আরেকটা ম্যাচ কোথাও না কোথাও তো পাবে ফর শিওর। আর কে আছে? রেণুকা সিং ঠাকুরের ফর্ম আর ক্রান্তিগড়ের ফর্মটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয়। এবং এরা আনফর্চুনেটলি, তুমি যদি ইফ ইউ গো ব্যাক আ লিটল, WPLও কিন্তু ভালো করে। WPL তো সবার বোলিং এর অবস্থা খুবই এবং খারাপ সেটাই ছিল। ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজে আমার মনে হয় অস্ট্রেলিয়া অতিরিক্ত এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা ভালো খেললাম, তারপরে যে কি হলো আমাদের কে জানে। এবং অস্ট্রেলিয়া সিরিজেও যদি দেখো, আমরা 2-1 জিতেছি, রাইট? তার মধ্যে একটা ম্যাচ ওয়াজ রেন কার্টেল। তো পুরো ম্যাচ হলে কি করতাম আমরা জানি না, যদিও আমরা পেয়েছিলাম। হ্যাঁ, যদিও আমরা উই ওয়্যার ওয়েল অন আওয়ার ওয়ে টু উইন, বাট অ্যাকচুয়ালি কি হতো তুমি পুরো খেলা না হলে জানো না। ডিএলএস এ তো তারপরে তো 1-1। অ্যাবসলিউটলি। বাট টিম ম্যানেজমেন্টের যে ডিসিশন, ধরো প্রথম ম্যাচে কাশবিকে, এই প্রশ্নটা আমি কোনো উত্তর দিতে পারবো না। পরের ম্যাচে তাকে ড্রপ করে দেওয়া, বা ঠিক আছে সেকেন্ড ম্যাচে আনুশকাকে দেওয়ার এই সুযোগ প্রশ্নটাকে টিম ম্যানেজমেন্ট উত্তর দিতে পারবে? না মনে হয়। প্রেস কনফারেন্সে বারবার করা হয়েছে তো। কোশ্চেন তো আমরা 2024 থেকে ভাবছি, বা আমরাও জানি না। প্রেস কনফারেন্সে যখন করা হয় তখন প্রশ্নের উত্তর কি আসে? যে আমরা সব বিষয়ে ভাবছি, সব বিষয়ে কাজ সব করছি। আস্তে আস্তে একটু টাইম দিন। টাইম নিচ্ছে এখন। ঠিক আছে, তাহলে এটা হলো, আর কিছু বলার নেই এটার ব্যাপারে। বাট কারণ তুমি যদি থট প্রসেস টিম ম্যানেজমেন্টে সত্যিই ভাবতে চাও, তাহলে প্রশ্ন ডেফিনেটলি আসছে যে ধরো ফর এক্সাম্পল যে দাঁড়াও একটু মোমোটা নিয়ে নি, তারপরে খিদেও তো পাচ্ছে, দেখো খালি ডিসকাশন করলে হবে না। দেখুন, খাওয়াটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। একটা তো দিক। হ্যাঁ, এই যে এইটা কালারফুল মোমো, সানরাইজার্স হায়দ্রাবাদের মোমো, আর ওটা আসছে আমাদের দিল্লি ক্যাপিটালসের মোমো। সানরাইজার্স হায়দ্রাবাদ অবভিয়াসলি WPL এ নেই, কিন্তু দিল্লি ক্যাপিটালস আছে। ফরএভার রানার্স দিল্লি ক্যাপিটালস আমার ফেভারিট টিম। এক মিনিট একটু ক্ল্যারিফাই করে দিই, WPL এ ফেভারিট টিম, কারণ IPL এ একটাই ফেভারিট টিম আছে, #RCB পাগলু। বাট হ্যাঁ, যেটা বলছিলাম, আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট প্রচুর কোয়েশ্চেনেবল ডিসিশনস কন্টিনিউয়াস নিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লাক যে আমরা ওয়ার্ল্ড কাপটা হাতে পেয়েছি, একটা পেয়েছি, এবার দ্বিতীয়টাও যদি লাকে বেরিয়ে যায়। বাট অনেস্টলি আমার প্রবলেমটা হচ্ছে যে ইভেন ওয়ার্ল্ড কাপে এই এক্সপেরিমেন্টেশন চালাতে হবে তোমাকে, কারণ আজ ধরো অনুষ্কাকে খেলাচ্ছি, আর ইউ গোয়িং টু টেক অনুষ্কা টু দ্য ওয়ার্ল্ড কাপ? What is the criteria? If you don't take, are you going to bring Harleen back in? Or are you going to go for somebody new, like হয়তো প্রতিকা রাওয়ালকেই ডেকে নিল? প্রতিকা রাওয়াল T20, ওকে।
ভাবা যায় না, কিন্তু হ্যাঁ ঠিকই। তো ওইটাই, তো অনেক প্রশ্ন তো অবশ্যই তার মধ্যে আছে। ফিল্ডিং আই থিঙ্ক আরেকটা এরিয়া, না ওটা প্রশ্নের এরিয়া না। যেটা বরাবরই আই থিঙ্ক একটা চাপের ব্যাপার এই টিমের জন্য। আমরা দুটো ম্যাচই দেখলাম কিছু ক্যাচ ড্রপ। প্রথম ম্যাচেরটা আমি বলবো তাও ধর সিগনিফিকেন্ট না, কারণ যে সময় চান্সেস এসেছিল ম্যাচ অলরেডি হেরে গেছে। হ্যাঁ, কিন্তু তারপরের ম্যাচে যেখানে হয়তো ওই সময় ক্যাচগুলো ধরলে কিছুটা প্রেশার ক্রিয়েট হলেও হতে পারতো, কারণ সবে জাস্ট একটা লম্বা পার্টনারশিপের পর সুনেডু এবং উলভার্ট আউট হয়েছিল, তো আবার একটা ক্রাঞ্চ মোমেন্টে। এবং যে সময় সুনেডু আর উলভার্ট আউট হয়েছিল, ওয়াইল ম্যাচ কমপ্লিটলি ওদের গ্রাসপে ছিল, বাট দুটো নতুন ব্যাটার ছিল। ঠিক ওইটাই, সেই সময় কিছুই না, একটু ম্যাচটাকে পিছনে করা যেত। আর আমি অ্যাকচুয়ালি তোকে কন্ট্রাডিক্ট করবো, ওয়েন ইউ সে ফার্স্ট ম্যাচের ক্ষেত্রেও 19.1 গিয়ে জিতেছে। ঠিকই, ধর ক্যাচ ধরলে আর 5টা বল ইধার উধার তো হতেই পারতো, রাইট? সেই ক্যাচেস উইন ম্যাচেস বললে বোকা লাগবে, কারণ এটা তো প্রভাব আছে, এর মধ্যে নতুন কিছু নেই। আর আমরা যে ক্যাচ কেন ধরি না এটা বলা যাবে না, কারণ তুই 2024-এও গেছিস, আমি 2025-এ দেখেছি। মুনিশ বালিকে তো দোষ দেওয়া যায় না, লোকটা যাই হোক না কেন, আই থিঙ্ক অনলি যখন ডেঙ্গু ধরা পড়েছিল অ্যান্ড হি ওয়াজ ইন দ্য হসপিটাল, দোজ ফিউ ডেজ মুনিশ বালি ডিড নট কাম। আদারওয়াইজ হি ইজ অলওয়েজ দেয়ার। রিচাকে আলাদা সেশন দেয়, তারপরে উমা ছেত্রীকে একটা আলাদা সেশন দেয়, এবং ডিফারেন্ট কাইন্ড অফ সেশনও দেয়। কারেক্ট, ক্যাচেস, গ্রাউন্ড ফিল্ডিং, তারপরে ধরো পুল স্কোয়ার, ডিরেক্ট হিটিং, বিভিন্ন রকমের ড্রিলস করায় এবং রেগুলারলি করায়। আমল মজুমদারও কিন্তু যথেষ্ট ইনভলভড হয়, বাট এক্সিকিউশনের কোথাও গিয়ে প্রবলেম হয় ম্যাচে। এক্স্যাক্টলি, কারণ ওখানে কিন্তু সবাই ক্যাচ ধরা সেলিব্রেট করে, আবার মানে ব্যাটিং করতে যাওয়ার আগে আরো এক্সট্রা ক্যাচেস চায়। সো ইটস নট লাইক তারা ফিল্ডিং করতে চায় না। অনেকে যেমন বলেন যে এনসি চেয়ারনি এত ক্যাচ ড্রপ করে, এনসি চেয়ারনি প্র্যাকটিসে কত ক্যাচ করে, আলাদা করে একা প্র্যাকটিস করে হাই ক্যাচেস। একদম, তো সেটা আমরা দেখি যখন যাই প্র্যাকটিসে, দেখুন এফোর্টে কারো কোনো কমতি দেখতে পাই না, কিন্তু এক্সিকিউশন ইজ আ ভেরি প্রবলেম। মেন্টালি কোথাও কানেকশনটা হচ্ছে না ওই মোমেন্টে। প্রেশার আর কি আছে, ইন্ডিয়া সাউথ আফ্রিকা বাইল্যাটারাল সিরিজে যেখানে রেজাল্টের কোনো ম্যাটারই নেই, সেটার আবার প্রেশার কি? এই সিরিজটা হয়তো প্রেশার নেই, সেটা হচ্ছে প্রেশার। হয়তো প্রেশার পড়লে হয়তো বেটার, একদমই তাই। সেই জন্য হয়তো দেখো এক্স্যাক্টলি, কারণ দেখো যে দুটো ম্যাচ তুমি ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছো, সবচেয়ে প্রেশারের ম্যাচ সেমিফাইনাল আর ফাইনাল, এখানে ক্লিনিক্যাল পারফরম্যান্স, তাহলে ব্যাপারটা বোঝা গেল। এখন LHS ইকুয়াল টু RHS, ইন্ডিয়ান টিমকে প্রেশারে ফেলো। গ্রুপ স্টেজেও দেখো পরপর 3টে ম্যাচ হেরে তো প্রেশারই হয়ে গেছে। হ্যাঁ, ওই তো আমরা প্রেশার থাকলে ভালো খেলবো, প্রেশার না দিলে ভালো খেলবো না, ডিসাইডেড। সো এটাই, এবার দেখা যাক আগামী 3টে ম্যাচ এসে কিরম হয়। বাট এবং সবথেকে হচ্ছে মেন ব্যাপার যেটা আমরা বারবার বলছি, যে রেজাল্ট খুব একটা ম্যাটার করে না এই সিরিজের, সবটাই হচ্ছে প্রিপারেশন। কী কম্বিনেশন তুমি ট্রাই করছো, কারা তোমার প্ল্যানে আছে এই ওয়ার্ল্ড কাপের জন্য, সেটাই হচ্ছে মেন। শেষ করার আগে আমি জাস্ট একটা কোয়েশ্চেন করবো তুষারি, সাউথ আফ্রিকা ওমেন্স টিম একটা এটা ভালো জিনিস করেছে, কেশব মহারাজকে ইনক্লুড করেছে তারা। হ্যাঁ, আই থিঙ্ক প্রথম 2 বা 3টে গেমের জন্য, আমি যদি খুব ভুল না করি। এইটা তোমার কেমন লেগেছে অ্যাপ্রোচটা? আই থিঙ্ক ফর দ্য স্পিনার, এবং হয়তো তার স্পিনারে কাজও দিচ্ছে। আমরা সেকেন্ড গেমে দেখলাম লেফট আর্ম স্পিনার কেশব মহারাজ নিজে একজন লেফট আর্ম স্পিনার, এবং যেভাবে ট্রায়ান এবং মালাবা বল করলো, এই অ্যাপ্রোচটা তোমার কেমন লেগেছে ওমেন্স ক্রিকেটের পার্সপেক্টিভে? আমার খুবই ভালো লেগেছে। ঠিক মানে তুই যেমন যখন মাইকটা হাতে ধরে একদম ওখানে দিয়ে দিচ্ছিস, ঠিক যেরকম ভালো লাগছে ওরকমই ভালো লেগেছে। আর আমি জানি না তুই খেয়াল করেছিস কি না, ফার্স্ট T20 ইভেন ইমরান তাহির হ্যাড কাম। একদম, হ্যাঁ, মানে আমি বলছি না সে টিমের সাথে কোনো কথা বলেছে বলেনি, দেখুন সেটা জানি না, যেটা জানি না বলে লাভ নেই, বাট ইমরান তাহির হ্যাড কাম, হি ওয়াজ দেয়ার। কেশব মহারাজের ইনভলভমেন্টে যেটা হচ্ছে ক্লোই ট্রায়ান হ্যাজ বিকাম মাচ মোর অ্যাপ্রোচে ম্যাচুরিটি দেখা গেছে, যে কোন লাইনের লেন্থে বল করব। এবং যেটা সবচেয়ে বেশি আই থিঙ্ক সাউথ আফ্রিকান বোলার্সরা বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে গত দুটো ম্যাচ ধরে, যে উইকেট নেওয়ার চেষ্টা করো না। মানে ওডিআই বা টেস্ট ম্যাচে একটু ফরম্যাটের ডিফারেন্স একটু জ্ঞান দিই। ওডিআই বা টেস্ট ম্যাচের ক্ষেত্রে কী হয়, যে অ্যাজ আ বোলার ইউ হ্যাভ টু ট্রাই টু গেট উইকেটস। T20-র ক্ষেত্রে কিন্তু উল্টো, আপনি রান আটকাবেন, ব্যাটার আপনাকে উইকেট দিয়ে দেবে, সেই লজিকটা কাজ করে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সাউথ আফ্রিকান বোলার স্পেশালি, এবং কোথাও না কোথাও কেশব মহারাজ যে এই পয়েন্টের জন্য এসছে, সেটা এই জন্য বোঝা গেছে যে লরা বুলওয়ার্ড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ওভার্সে ক্লোই ট্রায়ানকে এনেওছে। মানে যেখানে আমি এক্সপেক্ট করেছিলাম যে স্মৃতি বা জেমির এগেনস্টে মালাবাকে নিয়ে আসবে, আনারই কথা, টপ লেফট আর্ম স্পিনার ওদের, সেইখানে ক্লোই ট্রায়ানকে নিয়ে এসছে, কিছু তো একটা ভেবে নিয়ে এসছে। সেখানে আমার মনে হয় সেইখানে কেশব মহারাজের ডেফিনেটলি রোল আছে, ইনপুট আছে।
তো আপাতত আলোচনা এইটুকুই, দেখা যাক আগামী 3টে ম্যাচে কিরম হয়। তো এক সেকেন্ড বিফোর এন্ডিং, আজকে 51 ডেজ টু গো টু দ্য উইমেন্স ওয়ার্ল্ড কাপ অ্যান্ড উই উইল কিপ বিল্ডিং ইট। যদি আপনারা বাংলায় ভালো অডিয়েন্স দেখাতে পারেন, আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, তাহলে আমরা চলে আসবো বারবার ভিডিও করতে। একদমই। তো আবার আমরা ফিরে আসবো আগামী একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ফলো করতে থাকুন রেড সোর্স বাংলা। অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড এনজয়। আর ততক্ষণ আমি একটু মোমো খাই। থ্যাংক ইউ।